This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। বেঙ্গল ব্রেকিং এ আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে চোখ রাখতেই হবে, খাজনার থেকে বাজনা বেশি বোধহয় একেই বলে। সরকারের সহজ শর্ত, দিতে হবে না রাজস্ব, বিনিময়ে বাঁধ মেরামতি করতে হবে। কাজ হয়ে গেলে নদীর বালি মাটি বিক্রির লাইসেন্স মিলে যাবে। আর চোখের সামনে কাঁচা টাকার যদি খাজানা দেখতে পাওয়া যায়, কোন ঠিকাদার বাঁধ ঠিক করবে বলুন তো? অতএব দুর্নীতির পাড় আরো মজবুত হচ্ছে। বালিগুলোকে অন্য জায়গায়, মাটিগুলোকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করছে, মাফিয়া রাজ চলছে। অথচ তুমি ভেসে যাও, চলে যাও, জাহান্নামে যাও, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। নরক কি জিনিস এই মানুষগুলো হাড়ে হাড়ে জানে। বছর 3 মাস বিনা জলে খাবি খেতে হয়। কোনো গ্রামে দুর্গাপুজো হয় নমনম করে, কোথাও নমাজের সমস্যা। বছরের বাকি সময় এরা দেখেন কিভাবে চোখের সামনে নদীর বালি মাটি পাচার করে কিভাবে খাল কেটে কুমির ডেকে আনা হচ্ছে। বাঁধ মেরামতির নামে নদী থেকে মাটি বালি তোলা হচ্ছে, কিন্তু বাঁধ সারাই কোথায়? মাটি যে সব বিক্রি হয়ে যাচ্ছে। নদী পাড়ে এক ঝোড়া মাটি পড়েনি বলে অভিযোগ। অনাচার মানতে না পেরে হুগলির পুরসুরার ভেউটিয়ার বাসিন্দারা গলা চড়িয়েছেন। পোস্টার হাতে তাদের প্রতিবাদ, বাঁধ মেরামতি হচ্ছে না, যার ফলে নদীর বুক আলগা হয়ে যাচ্ছে। যে কোনো সময় বন্যায় আবার গ্রামের পর গ্রাম প্লাবিত হবে। বন্যা এলে আমরা সব ডুবে যাই, আমরা কোথায় যেতে পাইনি, মানুষ মরে গেলে ভাসিয়ে দিতে হয়। উনারা যে নদী খননটা করছে নদী সুরক্ষার জন্য, কিন্তু উনারা কেন একবারে ভাবছেন না যে আগে এদের বাঁধটা আমরা মেরামতটা করি। বর্ষা এলেই এই কানামুন্ডেশ্বরী কাঁদিয়ে ছাড়ে। গ্রামবাসীদের সাফ কথা, বাঁধ মেরামতি না হলে নদী খনন করা যাবে না। সরকার না শুনলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। বালি নিয়ে চলে যাবে আর আমাদের রাস্তাঘাটকে ডুবিয়ে পথে বসে রেখে যাবে, সেটা তো করতে হতে পারে না। ভোট আমরা তো বলি, আমাদের রাস্তাঘাটটা আগে করতেই হবে। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে নবান্নের প্রতিনিধিরা এসেছিলেন পুরসুরায়। আবার নাকি যে কে সেই। মাটি পাচার কারা করছে? বিরোধীদের সাফ কথা, তৃণমূলের মদতপুষ্ট ঠিকাদাররা। তৃণমূলই আবার আইন দেখাচ্ছে। গ্রামবাসীর সঙ্গে আমি আছি, এর বিরুদ্ধেও লড়াই হবে, এর বিরুদ্ধেও আন্দোলন হবে, এবং যেখানে যেখানে জানাবো। গ্রামবাসী যদি রুখতে পারে ভালো, আর না হলে নদী গর্ভে চলে যাবে সব। নিশ্চিতভাবে যে ঠিকাদার নেবে তাকে বাঁধ সংরক্ষণ রাখতে হবে, বাঁধটাকে সংস্কার করে রাখতে হবে। গ্রামবাসীদের প্রশ্ন, সেচ দফতর আদৌ কি খবর রাখে নদী পাড়ে কি চলছে, নাকি সব জেনে চুরির লাইসেন্স দিয়ে রেখেছে? ভোটের আগে একজোট আন্দোলন পুরসুরার শাসকের ভিত কি নড়িয়ে দেবে? নদী পাড়ের মেজাজ কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, টিভি9 বাংলা। আমার আপনার করের টাকায় সাঁকো মেরামতি হলো, কিন্তু সেই সাঁকোয় সাধারণ মানুষ উঠলেই দিতে হচ্ছে টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মনোহরপুরে এই নিয়ে তুমুল গোলমাল। টোল কি কেউ ব্যক্তিগতভাবে আদায় করতে পারে? তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কোন এখতিয়ারে টেন্ডার দিল? ধাঁধার ধাঁধা দেখুন। একবার জনগণের ট্যাক্সের পয়সায় পোল হয়েছে, আবার ঘুরে জনগণকে ট্যাক্স দিতে হচ্ছে। বর্ষার আগে সেতুর নামে ধোঁকা, বর্ষা পেরোলে এবার টোলের ধোঁকা। টোল নিয়ে যত গোল চন্দ্রকোনায়। মনোহরপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় শিলাবতী পেরোতে কয়েক হাজার মানুষের পারাপারের সম্বল এই দুটি সাঁকো। সেতু মেরামতি করতে দিন কয়েক আগে টেন্ডার ডাকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। বরাত পাওয়া ব্যক্তি সাঁকোয় টোল নিচ্ছেন। বেঁধে দেওয়া হয়েছে রেড চার্ট। তা মানবে কেন নদী পাড়ের মানুষ? গন্ডগোল তাই লেগেই আছে। অঞ্চলটা অন্তত ছাড় হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, ভোট তো দিই, কিন্তু ভোট দিয়ে কি লাভ হচ্ছে? আর পোল বাগালো, পোল বাগিয়ে পয়সা নিতে আরম্ভ করলো। কথা ছিল শিলাবতীর ওপর কংক্রিটের সেতু হবে, কিন্তু সেসব কোথায়? ইজারা যিনি পেয়েছেন তার দাবি লাখ 2 খরচা করেও পকেট ভরছে না। দুজন ম্যাডাম গেল, বলছে আমরা অঞ্চল থেকে বলে দিয়েছে যে ছাড়। যারা পয়সা দিচ্ছে না একবার পালিয়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না, একবারে কথাই বলছে। গত পঞ্চায়েত নির্বাচনে মনোহরপুর 1-এ 14টি আসনের মধ্যে 9টিতে জেতে তৃণমূল।
বিজেপি পায় 5টি আসন। প্রধান বিরোধী দলের দাবি, গায়ের জোরে তৃণমূল টেন্ডার ডাকে। টোল আদায় নিয়ে প্রশ্ন তুলেছে বামেরাও। 4-5 বছরে 1 লাখ টাকা বাগাতে পোলটা সেটা এই সরকার না বেয়ার করতে পারে, আমার মনে হয় এমন সরকারের পদত্যাগ করা হবে। পঞ্চায়েত সমিতি সব জায়গা থেকেই হারাতে হবে, না হারালে মানুষের দুর্দশা নিরসন হবে না। সরকার পক্ষের টাকা এলে তৎকালীন সময় আমরা এটাকে বন্ধ করে দেবো। চন্দ্রকোনায় নরবরে সেতুর সংখ্যা কম নয়, সেই সুযোগে সাঁকো যেন টাকা রোজগারের যন্ত্র হয়ে গেছে। নদী পারাপারে টাকা দেওয়াকে কেন্দ্র করে জোর শোরগোল চন্দ্রকোনা জুড়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেড়া, TV9 বাংলা। মাওবাদীদের দাপট, হাতির ভয়, কেউ আসে না তাদের কথা শুনতে। শহরের খুব কাছে থেকেও তাই শিক্ষা থেকে অনেক দূরে থাকতে হয়েছিল শালবনির পীরচক গ্রামের মানুষজনকে। অবাক করার মতো কথা কি জানেন, এতদিনে এই গ্রামে শিক্ষার আলো পৌঁছেছে ঠিকই, কিন্তু বাকিটা অন্ধকারই রয়ে গেছে। সবুজ জঙ্গলের মাঝে গুটগুট করে চলেছে সবুজ টোটো। পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের পীরচক গ্রামে এটাই শিক্ষার গতি। শিক্ষা এখানে সবেমাত্র গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে। এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাই প্রথম প্রজন্ম যারা স্কুলে যাচ্ছে। শহর থেকে এই জঙ্গল ঘেরা গ্রামের দূরত্ব খুব একটা বেশি নয়, কিন্তু খান দশেক লোধা শবর পরিবারের লোধা শবরদের গ্রামের দিকে কেউই ফিরে তাকাননি। রাজনীতির কারাকারিও নেই, গ্রামের কোথাও কোনো দলের পতাকা, প্রতীক, পোস্টার, ব্যানার কিচ্ছু নেই। আছে শুধু এই শুকনো মুখগুলো। না, আমাদেরকে কোনো বাড়ি দেয়নি, আমাদের মাটির বাড়ি, ওই মাটির বাড়িই আছে। এখন গ্রামে কিচ্ছু কি হবে, কিচ্ছু হবে। ওই তো দেখতেই তো পাচ্ছেন কেমন আছি জঙ্গলের মাঝখানে, কারেন্ট কেটে দিবে বলছে। প্রশাসনের সৌজন্যে আবার শিক্ষার আলো এসেছে, কিন্তু এই আলো রোধ হয়ে উঠতে পারবে কি? বিডিও বলছেন গ্রামের উন্নয়নে সব কাজ করবেন তারা। গ্রামকে দত্তক নিয়েছে প্রশাসন। প্রশাসন তো সবসময় ওনাদের সঙ্গেই আছে, এবং যেহেতু আমরা প্রথম থেকেই আমরা প্রশাসন থেকে এই গ্রামটিকে আমরা অ্যাডপ্ট করেছি, আমরা তার জন্য আগামী দিনেও যারা যদি ওরা উচ্চশিক্ষা শিক্ষিত হতে চায়, আমরা কিন্তু ওনাদের সঙ্গে। বিডিও সাহেব বলছেন তারা পাশে আছেন, কিন্তু একটা প্রশ্ন জাগতে বাধ্য, এতদিন কেন কেউ পাশে ছিলেন না? মাত্র 11টা পরিবারের একটা গ্রাম বলে, ভোটের হিসেব নেই বলে? শালবনী থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতিবার ডিএ নিয়ে আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য। সুপ্রিম নির্দেশে বিপুল টাকার জোগাড় করতে হবে রাজ্যকে। এই নির্দেশ নিয়ে তরজার মাঝেই জলপাইগুড়ির একটা খবর বেশ নজর কাড়ছে। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করেনি, তাই অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল প্রভিডেন্ট ফান্ড বিভাগ। বেতন থেকে টাকা কাটা হচ্ছে, কিন্তু সেই টাকা জমা হচ্ছে না প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে। 1 মাস বা 2 মাস নয়, 2011 থেকে 2024 অভিযোগ 15টা বছর ধরে এই কাজ চলছে জলপাইগুড়ি পুরসভায়। বাধ্য হয়ে পুরসভার অ্যাকাউন্টই ফ্রিজ করে দিল প্রভিডেন্ট ফান্ড বিভাগ। इतने लंबे पीरियड का ये 1.74 करोड़ का असेसमेंट किया गया था, जिसकी रिकवरी के लिए ये कार्रवाई की गई है। নিয়ম বলে পিএফ বাবদ কাটা টাকা নিয়োগকর্তাকে 15 দিনের মধ্যে অ্যাকাউন্টে জমা করতে হবে, কিন্তু জলপাইগুড়ি পুরসভা 2011 থেকে 2024 পর্যন্ত টাকা জমা করেনি। বকেয়ার পরিমাণ 1,74,00,000 টাকা। জলপাইগুড়ি পুরসভার 6টি অ্যাকাউন্ট ফ্রিজ। অবসরের পর প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা এবং তার সুদের ওপর ভর করেই চলে অনেকের জীবন। 11 বছর টাকা জমা না হওয়ায় সুদ থেকেও বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মীরা। ইন্টারেস্টের যে টাকা কর্মীরা বঞ্চিত হচ্ছে, সেই টাকা কর্মীরা পাচ্ছে না। তা এটা সত্যি দুর্ভাগ্য। কোথায় গেল এত টাকা? বিজেপি, সিপিএম, পিএফ বিভাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তৃণমূলের দিকে দুর্নীতির তীর ছুঁড়তে শুরু করেছে। এই টাকার হিসাব কোথায় গেল, কিভাবে তারা দিল না, কেন দিল না, সেই টাকার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে জলপাইগুড়ি বর্তমান যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং পুরো বোর্ডকে দিতে হবে। একটা ভালো কাজ করেছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পৌরসভা একটার পর একটা গাড়ি পরিবর্তন করে তাদের ভোগবিলাসের জন্য ঘর বানাচ্ছে। ভয়ঙ্কর আর্থিক অপরাধ, কিন্তু পুরসভার চেয়ারম্যান উল্টে বড় গলা করে পিএফ এর টাকা মারায় কেন্দ্রীয় এজেন্সির চক্রান্তের তথ্য ছড়িয়ে দিচ্ছেন। কেন্দ্রীয় সরকারের যেমন পিএফ ডিপার্টমেন্ট, সেরকম পৌরসভা নিজেও একটা সরকার, ভারতের সংবিধান অনুযায়ী পেনাল্টি আর ইন্টারেস্ট যেটা ওরা চার্জ করছে, যেটা কেন্দ্রীয় সরকারের পুলে চলে যাবে পেনাল্টিটা, ঠিক আছে, সেটার ব্যাপারে আমাদের সাথে গতকাল আলোচনা হয়েছে। এরপরে আইনি দিকটা আমরা খতিয়ে দিচ্ছি।
15 দিন ধরে পিএফ টাকা জমা না করলে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মালিককে হাতে হাতকড়া পড়তে হতো। 15 বছর কর্মীদের পিএফ এর টাকা মারা জলপাইগুড়ি পুরসভার হাতে হাতকড়া পরাবে কে? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। নির্দেশ অমান্য করা কি এ রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? 4 মাস আগে ভাবুন, ঠিক 4 মাস আগে কলকাতা হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু 4 মাসেও সেই নির্দেশ কার্যকর হয়নি। নদী পারাপারের নামে কার্যত তোলাবাজি চলছে। কোথায়? মুর্শিদাবাদের ডোমকলে। নদী পার হওয়ার আগে টোল, কিন্তু টোলের কর্মী ক্যামেরা দেখতে চাদর দিয়ে মুখ ঢাকলেন। কিন্তু চাদরে মুখ ঢেকে থাকলে টাকা উঠবে কিভাবে? তাই অগত্যা মুখ খুলতে হলো, হাত পেতে 10, 20, 50 সব ধাপে ধাপে ভাগ করা। কিন্তু কার অনুমতিতে চলছে এই টাকা তোলা? 6 মাস আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, যা হচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ। সোজা কথায় তোলাবাজি। জনতাও জানে, কিন্তু উপায় কি? কারণ অবৈধ কাজ বন্ধ করতে প্রশাসনের কোনো ইচ্ছেই নেই। 50 টাকা নিচ্ছে, যাওয়া আসা 50 টাকা নিচ্ছে। এই ঘাটটা যে অবৈধভাবে টাকা তুলছে সেটা জানো? হ্যাঁ জানি তো, চলছে বহুদিন থেকে চলছে। তার জন্য তাও দিতে হয় আমাদেরকে, কিন্তু এটা উচিত না। এভাবে অবৈধভাবে টাকা নিয়ে সরকারকে দিলে ঠিক ছিল। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির অধীনে থাকা 19টি ফেরিঘাট মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি। নতুন টেন্ডার প্রক্রিয়ায় ফেরিঘাট চালুর নির্দেশ আদালতে। এখনো কার্যকর হয়নি আদালতের নির্দেশ। নদীর ধারে চলছে টাকা তোলা, টাকা উঠছে। বিরোধীদের অভিযোগ, সবকিছুর পিছনে শাসক দল। প্রশাসন সব জেনেও তাই চুপ। এটা ডোমকলবাসী কেন, মুর্শিদাবাদবাসী এবং প্রশাসনের লোক সবাই জানে। এখানে প্রশাসন মুখে কুলুপ এঁটে আছে, মানে প্রশাসনও এর সঙ্গে জড়িত আছে বলে আমি মনে করছি। ডোমকলের মানুষ জানে যে কারা এই ফেরিঘাটগুলো, ডোমকলের 19টা ফেরিঘাটকে লুটে পুটে খাচ্ছে। ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি আবার বলছেন, তার কাছে এখনো নতুন টেন্ডারের অর্ডার কপি এসে পৌঁছয়নি। অর্ডার কপি পেলেই দ্রুত ব্যবস্থা। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে রায়টা হচ্ছে কি, যে পুরো এখানে পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা যেন সঠিকভাবে টেন্ডার করা হয়। নতুন টেন্ডার প্রক্রিয়ায় অর্ডার না হয় হাতে আসেনি, কিন্তু 6 মাস আগে আদালত যে বলেছিল এভাবে টাকা তোলা অবৈধ, সেই নির্দেশের কপিটাও কি আসেনি? আদালতের নির্দেশ নদীর ওপারে আটকে দিচ্ছে কে? অবৈধ টোলের মধু। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বর্ধমানে একটি গাড়ি থেকে প্রায় 6.5 লক্ষ টাকা উদ্ধার। আর এই 6.5 লক্ষ টাকার মালিকানা নিয়ে 2 ফুলের মধ্যে একটা ফাটাফাটি ফাইট। তৃণমূলের অভিযোগ, বিষ্ণুপুরের বিজেপি সাংসদের দিকে পাল্টা তৃণমূলের সাজানো নাটক বলে কটাক্ষ বিজেপির, যদিও ধৃত দুজনই আজ জামিন পেয়েছেন। বর্ধমানের রেনেসা অঞ্চল থেকে টাকা উদ্ধার, একটা গাড়ি ও দুজনকে গ্রেফতার করে পুলিশ। জেলার পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় ধৃতদের থেকে পাওয়া তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। ওরা বলে যে এই ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট বা নেবারিং ডিস্ট্রিক্টের বিভিন্ন বালিঘাট থেকে এই টাকাটা ওরা কালেক্ট করেছে। যে হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায়, যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত্র খান, ওনার পিএ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদের নাম পুলিশের মুখে আসতেই আসরে নেমে পড়ে তৃণমূল। বিজেপি সাংসদের পিঠে তোলাবাজ তকমা সেঁটে দিতে মরিয়া হয়ে ওঠে শাসক দল। এরা ওই বালির জন্যই বিজেপি গেছে, চুরি করার জন্যই বিজেপিতে গেছে। সবাই জানে চুরি ডাকাতি এবং তোলাবাজি করা এদের কাজ। যদিও এই অভিযোগ উড়িয়ে দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যে দুজন যারা ধরা পড়েছে তাদের সঙ্গে যদি আমার সারা জীবনেও কোনোদিন ফোনে যোগাযোগ থাকে বা কোনোদিন কোনো যোগাযোগ থাকে, তাহলে সেটা প্রথমত দেখা। বর্ধমান, পূর্ব বর্ধমান, বোলপুর, বীরভূমের দায়িত্বে পেয়েছি রাজনৈতিকভাবে, তার জন্য একটা কার্যকলাপ চলছে। কিন্তু আমার মনে হয় এই চিত্রনাট্যটা খুব কমজোরি হয়ে গেল। শুক্রবার সকাল থেকে টাকা উদ্ধার ও সৌমিত্র খাঁয়ের নামকে সামনে রেখে জেলায় সুর চড়াতে থাকে তৃণমূল। এদিকে ধৃত দুজনকেই এদিন তোলা হয় আদালতে। আদালত জামিন মঞ্জুর করে। লাইভ বার্ড স্টক অর্থাৎ ওই মুরগি ইত্যাদি ফার্মারদেরকে, যারা চিকেন ইত্যাদির ব্যবসা করে তাদের ফার্মারদেরকে তারা দেয় এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে। আমরা তার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিই, ব্যাংকের স্টেটমেন্টও দিই, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সেগুলো।
বৃহস্পতিবার গ্রেপ্তার, শুক্রবার জামিন। যে ঘটনায় সাংসদের নাম জড়িয়ে যাচ্ছে সেখানে এত সহজে অভিযুক্ত জামিন পেয়ে গেল। সিপিএম বলছে সবটাই নাকি সেটিং। এসব কি? তাহলে 7 লক্ষ টাকা যদি পুলিশ তারা রেড করে হঠাৎ করে কোনো একটা সোর্স থেকে খবর পেয়ে, তাহলে আজকে তারা এই কি ধারা দিয়েছে যে ধারা সকালে তুলে বিকেলে জামিন হয়ে যায়? 24 ঘন্টা আগে উত্তাপ, 24 ঘন্টা পর সবই যেন ঠান্ডা। পূর্ব বর্ধমানের রেনেসার ঘটনা নতুন কোনো দিশা আদৌ দেখাতে পারল কে? মনোতোষ পোদ্দার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, বাংলায় এবার এক দফাতেই কি বিধানসভা ভোট? এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দপ্তর। নির্বাচন সদন পরামর্শ চাইলে এক দফার কথা বলবে সিইও দপ্তর, খবর কমিশন সূত্রে। এক দফায় ভোট করতে কোনো সমস্যা নেই মনে করছে সিইও দপ্তর। ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। বাহিনী কিভাবে জোগাড় হবে সেটাও মাথায় রাখছে সিইও দপ্তর। এই মুহূর্তে নিঃসন্দেহে যে আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, বাংলায় এবারে কি এক দফাতেই বিধানসভা ভোট হতে চলেছে? কেননা এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দপ্তর। পরামর্শ নির্বাচন সদন পরামর্শ চাইলে এক দফার কথাই বলবে সিইও দপ্তর। ওনারা আগের দফায় ভেবেছিলেন 7 দফা নির্বাচন করে বাংলা দখল করবেন, তারপরে শূন্য পেয়েছে। যারা ভালো খেলে, যারা ভালো ক্রিকেটার, সে যেদিকেই তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলির মতো হলে তারা সব দিকেই হচ্ছে সেঞ্চুরি হাঁটাবেন। এক দফা করলে এক দফায় ভোট করবেন। আমরা বাংলার মানুষকে নিয়ে চিন্তিত, দফা নিয়ে চিন্তিত নয়। দফা নিয়ে শুভেন্দুবাবুরা চিন্তিত হতে পারেন, আমাদের কোনো বক্তব্য নেই। ওনারা চেষ্টা করে নিন ওনাদের বি টিমকে দিয়ে যা ইচ্ছে করানো। দিনের শেষে মামাটি মানুষের আশীর্বাদে চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা ঠিক করবেন সেটা ইলেকশন কমিশন ঠিক করবেন। এই নিয়ে বিজেপি কি বলবে? ওনাদের মুখপাত্র বলবেন একতরফা হবে কি 2 দিন ধরে হবে কি 4 দিন ধরে হবে, ওনারা বলবেন। আমরা যেভাবেই ওনারা ঠিক করবেন আমরা সেই দিনেতে সেইভাবেই সাংগঠনিকভাবে তৈরি আছি লড়ার জন্য। আমরা লড়ব, আমরা জিতবো, বাঙালি জিতবে, পশ্চিমবঙ্গ জিতবে, তৃণমূল হারবে। মধুকল্পিতা, এই মুহূর্তে শীতের একটা আমেজ রয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে শীতের আমেজে কিছুটা হলেও উষ্ণতা থাকবে না, এটা কিন্তু হতে পারে না। শীতের পৌষ মাস না হলেও শেষ মাঘে শীতের একটা লুকোচুরি কিন্তু চলছে। মোয়ার সময়ও ঘুরে আসলো ঠিকই, কিন্তু জয়নগরের টিকিট কে পাবে তৃণমূলের, তা বোধ হয় খুব একটা এই মুহূর্তে হাতের মোয়া নয়। দুবারের তৃণমূল বিধায়ককে কি আর প্রার্থী হিসেবে দেখতে চাইছে না তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন পরিস্থিতি তুলছে। যেভাবে বিধায়কের বিরুদ্ধে পোস্টারে জয়নগর ছেয়ে গিয়েছে, সেটা কিন্তু এই সময় দাঁড়িয়ে খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। তৃণমূল বিধায়কের খাস্তালুকেই তার বিরুদ্ধে পোস্টার, কোনোটায় প্রার্থী বদলের দাবি, কোনো পোস্টারে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা নিয়ে পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ। 2016 থেকেই তৃণমূলের গড় জয়নগর। প্রতি ভোটে মার্জিন বাড়িয়েছেন দুবারের বিধায়ক বিশ্বনাথ দাস। এবার তার বিরুদ্ধে পোস্টারে তোলপাড় দক্ষিণ 24 পরগনার এই জনপদ। যেটা সকলের নজরে পড়েছে তা হলো তৃণমূল কর্মীদের নাম দিয়ে একটার পর একটা পোস্টার বিতর্কে 9 জনকে গ্রেফতার করেছে জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ধৃতরা জামিন পাওয়ার পর তৃণমূল কর্মীরাই স্লোগান দিতে থাকে। থানা চত্বরে মালা পরানো হয় অভিযুক্তদের। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে জয়নগরের শাসক দলের যে কোন দল, সে কোন দল প্রকাশ্যে চলে এসছে। এইভাবে জানানোটা আমি সমর্থন করি না। সেই সাথে সাথে তৃণমূল কংগ্রেস কর্মীদের যদি কেউ বিনা কারণে হয়রানি করে থাকে, সেটাও আমি সমর্থন করি না। তার কার্যকারিতা তো আপনি দেখেছেন, একের পর এক সজল পোষণ, মানে কি আপনি 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, এইগুলোর দিকে তাকালে পদাধিকারীদের দিকে তাকান। এই উল্লাস কি তৃণমূলের গোষ্ঠী রাজনীতির ফল? 10 বছরের বিধায়ক থাকাকালীন বিস্তর বিতর্কে জড়িয়েছেন বিশ্বনাথ দাস। গত বছরের জুলাইয়ে বকুলতলা থানার বেলে দুর্গানগরে পুলিশকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। 2025-এ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে পার্টি অফিসের উদ্বোধন করে বিতর্কে জড়ান তিনি। 2022-এ জয়নগর মজিলপুর পুরসভায় ভোটের দিন সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে এই বিশ্বনাথের বিরুদ্ধে। 2018 ডিসেম্বরে জয়নগরে তৃণমূল বিধায়কের গাড়িতে গুলি বোমা বৃষ্টিতে নিহত হন 3 জন। এবার সে বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার পড়তেই তার হয়ে ব্যাট করতে নেমে পড়েছে অনুগামীরা। যদি তারা তৃণমূল কংগ্রেস সমর্থক হয়ে থাকে তাহলে পুলিশ কেন তাদের আটক করবে? এটা তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষয়টা হয়েছে পুরোপুরি।
ভোটের মুখে জয়নগরে তৃণমূলের খেয়ে উপভোগ করছে বিরোধীরা। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায়। দিন কয়েক আগে উত্তরবঙ্গের করণদিঘিতে তৃণমূল বিধায়ক বদলের দাবিতে পড়ে পোস্টার, সেই সংক্রমণ কি ছড়িয়ে পড়ল দক্ষিণেও? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। বাম কংগ্রেসে জোটের ফানুস ফেটেছে, কিন্তু সেই আওয়াজ সব থেকে বেশি জোরে শোনা যাচ্ছে মালদাতে। গনি খানের উত্তরসূরিরা বুঝিয়ে দিচ্ছেন তারা একাই 100, আর সিপিএম এর মুখে শুধুই বিলাপ। এই ডিসিশন হচ্ছে আমাদের গ্রাসরুট, বাংলার কংগ্রেসের গ্রাসরুটের সিদ্ধান্ত। 2011-য় তৃণমূলের সঙ্গে জোট, 2014-তে একা লড়াই, 2016-তে বামেদের সঙ্গে হাতের জোট, 19-এর লোকসভা ভোটে বহরমপুর মালদা দক্ষিণ বাদে বাকি 40 আসনে কংগ্রেসের একলা চলক, 21-এ ফের বামেদের সঙ্গে সমঝোতা, 24-এ সেই বামেদের সঙ্গে বোঝাপড়া, এবার 26-এর মহাযুদ্ধে একাই 294 আসনে লড়তে চলেছে কংগ্রেস। বারবার জোট সঙ্গী বা শরিক বদল, শেষমেশ নিজের ক্ষমতা বুঝে নেওয়ার চেষ্টা। এখনো পর্যন্ত যে জেলা কংগ্রেসের মুখ রক্ষা করেছে সেই মালদার কংগ্রেসের প্রথম সারির নেতারা দাবি করছেন নিচুতলার অবস্থানকে সম্মান জানাতে এই অবস্থান। একটা সমস্যা যে বারবার জোর করার পরে আমাদের হয়তো কংগ্রেসের আইডেন্টিটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিল। এই সেদিনও কংগ্রেসের সঙ্গে ঘর করা সিপিএম বলছে এতে তৃণমূলেরই সুবিধে, কিন্তু এতে তৃণমূল এবং বিজেপি বিরোধী একত্রিত যে লড়াই, সেই লড়াই দুর্বল হবে এবং এর দায় কংগ্রেসকে নিতে হবে। সিপিএম এর মতো এত রাগঢাক নয়, বাম শরিক ফরওয়ার্ড ব্লক বলেই ফেললো তেলে জলে মিশতে পারে না। আমাদের বার্তা যদি বামফ্রন্টের ঐক্যবদ্ধ লড়াইয়ের থাকতো তাহলে এর থেকে আমরা আরো ভালো রেজাল্ট করতে পারতাম। বামেদের সঙ্গে জোট করে গত লোকসভা ভোটেও মালদা থেকে সুফল কুড়িয়েছে কংগ্রেস। মোথাবাড়ি, সুজাপুর, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়ায় বড় লিড পান হাত চিহ্নের প্রার্থী। জোট ছাড়াই এবার টক্কর। তৃণমূল বলছে জোট নিয়ে তাদের মাথা ব্যথা নেই। বিজেপির দাবি বাম কংগ্রেস আসলে তৃণমূলের হয়েই কাজ করছে। তো আগে থেকে ওনারা সারেন্ডার হচ্ছে যে ভাই দেখো টিএমসির সঙ্গে পারবো না, তো ফালতু জোটফোট করে লাভ নাই। রেজাল্টের পরবর্তী যে বার্তাটা মানে একটা খারাপ যেত যে না পুরো টিএমসির সঙ্গে লড়েও পারছে না, এটা আর আগে থেকে ওনারা সাবধান হয়ে যাচ্ছে। এটা তো তৃণমূলের সুবিধার জন্যই করছে, এই ভোটগুলো তো আর বিজেপিতে যাবে না, সমস্ত তৃণমূলেই যাবে। কংগ্রেসও সাইনবোর্ডের পার্টি হয়েছে, না সংগঠন আছে না ভোট আছে, আর সিপিএমেরও ভোট বলে কোনো পদার্থ নাই। এই তো সেদিন কংগ্রেসের সঙ্গে জোট হবে না ইঙ্গিত পেয়ে বিজেপি তৃণমূল বিরোধী দলগুলোকে নিচুতলায় এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সেখানে মালদা কংগ্রেস বোঝাচ্ছে তারা একাই 100। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শুনানি শেষের আগের দিন আবারও ফর্ম 7 নিয়ে তুলকালাম কাণ্ড। জীবিতদের মৃত দেখানো হয়েছে, অন্তত অভিযোগ এমনটাই। বাদুড়িয়া ব্লক অফিসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়। ব্লক অফিসের এক আধিকারিককে হেনস্থার অভিযোগ ওঠে। ফর্ম 7 নিয়ে 33 জনের নাম বাদে চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। কমিশন বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরিস্থিতি খারাপ পর্যায়ে দাঁড়াবে। মৃত দেখানো হয়েছে 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি দীপক মন্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে। ঠিক আছে, তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে এর দীপক মন্ডলের এগেনস্টে শাস্তি চাই, আমরা কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। বিডিও অফিসে এসেছি, আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কিছু দেখা চাইছি বিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। কি চাইছেন এখন আপনি? আমি চাই শাস্তি। কিছু কমপ্লেন জমা পড়েছিল, আমরা এনকোয়ারি করছি, দেখা যাক কী হয়। একটা মব এসেছিল, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। বিএলওর থ্রু দিয়ে আমরা এনকোয়ারি করছি, যেভাবে যেভাবে হবে আমরা সেভাবে করব।